আমি অরিজিৎ খাড়া আজ তোমাদের সামনে ইন্ডিয়ান এগ্রিকালচার অর্থাৎ ভারতীয় কৃষির উপরে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং সবশেষে একটি ফসল যা ধানের উপরে আমি বিস্তারিত আলোচনা করব। কেননা ধানের ধানের উপর থেকে বিভিন্ন কোশ্চেন বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষা বা রাজ্যের পরীক্ষাতে এসেছে। ওকে, তাহলে সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। ভারতের কোন বিশ্ববিদ্যালয়কে সবুজ বিপ্লবের অগ্রদূত বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হবে উত্তর গোবিন্দ বল্লভ পন্ত কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হরিত ক্রান্তি বা সবুজ বিপ্লবের অগ্রদূত বলা হয়। তোমরা এর আগে শুনেছ ভারতবর্ষের যে সবুজ বিপ্লবগুলো ঘটেছিল গমকে উৎপাদন বাড়াবার জন্য, যে সবুজ বিপ্লব 1966-67 সালে, তা তোমরা জানো। সবুজ বিপ্লবের বিশ্বের জনক কাকে বলছি তাকেও তোমরা জানো, যে হচ্ছে বোরলগ, নরম্যান বোরলগকে। ভারতের সবুজ বিপ্লবের জনক তোমরা জানো রবীন্দ্র হচ্ছে ডক্টর স্বামীনাথনকে তোমরা জানো। কিন্তু যেটা তোমরা অধিকাংশ ছাত্রছাত্রী যেটা জানেন না, যে ভারতের কোন বিশ্ববিদ্যালয়কে সবুজ বিপ্লবের অগ্রদূত বলা হয়, সেটা হবে গোবিন্দ বল্লভ পন্ত কৃষি এবং প্রযুক্তি বিদ্যালয়। ওকে, গোবিন্দ বল্লভ পন্ত কৃষি এবং প্রযুক্তি বিদ্যালয়, সেটাই হচ্ছে ভারতবর্ষের সবুজ বিপ্লবের অগ্রদূত। ওকে, এবার আসছি ভারতবর্ষের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম কি ও কবে কোথায় কে স্থাপন করেছিলেন? এটা হবে গোবিন্দ বল্লভ পন্ত কৃষি এবং প্রযুক্তি বিদ্যালয়ই ভারতবর্ষের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়। জি.বি. পন্ত কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কেমন? ভারতবর্ষে প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? এটা হচ্ছে বলবে তোমরা যে উত্তরপ্রদেশের পন্তনগর জেলায়। এখন উত্তরপ্রদেশের পন্তনগর জেলাটি এখন হয়ে গেছে উত্তরাখণ্ডের আন্ডারে, কারণ উত্তরপ্রদেশ ভেঙে যে উত্তরাখণ্ড রাজ্য হয়েছে, সেই উত্তরাখণ্ডের রাজ্যের মধ্যে পড়েছে পন্তনগর জেলা। ওকে, 1960 সালে 17 নভেম্বর জওহরলাল নেহরু এটা উদ্ঘাটন করেছিলেন, বা কেমন উদ্ঘাটন করেছিলেন। আর আগে এই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল উত্তরপ্রদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পরে এর নাম চেঞ্জ করা হয় জি.বি. পন্ত, অর্থাৎ উত্তরপ্রদেশের যে প্রথম মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, ওনার নামেই, অর্থাৎ মুখ্যমন্ত্রী ছিলেন গোবিন্দ বল্লভ পন্ত, ওনার নামেই করা হয়েছে জি.বি. পন্ত, অর্থাৎ গোবিন্দ বল্লভ পন্ত কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বুঝতে পারলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। কৃষিকে ভারতীয় সংবিধানের কোন সূচিতে বা কোন তালিকায় রাখা হয়েছে? কোশ্চেন আসে, এটা বলবে তোমরা জানবে যে কৃষিকে, কি বললাম, কৃষিকে ভারতীয় সংবিধানের কোন সূচি বা তালিকায় রাখা হয়েছে, সেটা বলবে। তার আগে বলতে গেলে একটু বলে নিই, এটা সমকালীন তালিকা। এবার সমকালীন তালিকা বলতে কি তোমরা বুঝতে হবে তো, যে সপ্তম শিডিউল অর্থাৎ ভারতীয় সংবিধানের যে সপ্তম অনুচ্ছেদ, তাতে কিছু হচ্ছে কেন্দ্র এবং রাজ্যগুলির উপর কিছু ক্ষমতা কার্যাবলী দেওয়া হয়েছে, এবং এটাকে সপ্তম শিডিউলটাকে এটা 3টি তালিকায় ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, আর একটা রাজ্য তালিকা, আর একটা যুগ্ম তালিকা, যেটা সমকালীন তালিকা বলছি। সবসময় প্রথম থেকে কৃষিটা ছিল রাজ্য তালিকার অন্তর্ভুক্ত, কিন্তু 2006 সালে এটা হচ্ছে সমকালীন তালিকায় আনা হয়েছে। সমকালীন তালিকাতে আনা হয় 2006 সালে। সেই জন্য এখন এটা অর্থাৎ যৌথ তালিকা, কেন্দ্র এবং রাজ্য তালিকাতে কৃষিটা আছে, সেটাকে আমরা বলছি সমকালীন তালিকা। ওকে, এবার আসছি 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত? ওটা হবে 55% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। সেই জন্যেই ভারতবর্ষের কৃষিকাজকে কি ভারতবর্ষের মেরুদণ্ড বলা হয় না? অনেক সময় দেওয়া হয় কোন 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 সেক্টরকে ভারতবর্ষের হচ্ছে মেরুদণ্ড বলে? কৃষিকাজ, কৃষি সেক্টরকে। ওকে, এবার আসছি ভারতের মোট ভূভাগের 51% অংশে এই কৃষিকাজটা হয়ে থাকে। অর্থাৎ ভারতের মোট জমির 51% জায়গায় কৃষিকাজ হয়, যেখানে চীনে হচ্ছে 11%, কানাডায় হচ্ছে মাত্র 5%, আর ইউএসএতে অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বলছি, তাতে হচ্ছে 20% জায়গা হচ্ছে ওদের কৃষিকাজ হয়ে থাকে। ওকে, এবার বলবো যে একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা স্বাধীন ভারতের প্রথম কৃষিমন্ত্রী কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ। কেমন? স্বাধীন ভারতের প্রথম হচ্ছে কৃষিমন্ত্রী কে ছিলেন? এটা হয়ে যাবে পাঞ্জাব রাও দেশমুখ। পাঞ্জাব রাও দেশমুখ। কেমন? আর ঠিক এইভাবে আবার দেবে প্রথম অন্তর্বর্তী সরকারের কৃষি ও খাদ্যমন্ত্রী কে ছিলেন? সেটা হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কেমন? এবার এখানে ভুল হয়ে যাবে কোথায়? অন্তর্বর্তী সরকার, তার কৃষি এবং খাদ্যমন্ত্রী ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কিন্তু স্বাধীন ভারতের প্রথম কৃষিমন্ত্রী হয়ে যাবে পাঞ্জাব রাও দেশমুখ।
অর্থাৎ প্রথম যে নির্বাচনের মাধ্যমে যে ভারত সরকার তৈরি হয়েছিল স্বাধীনতার পর, তার যে কৃষিমন্ত্রী ছিলেন পাঞ্জারাও দেশমুখ। ওকে, এবার আসছি ভারতকে কয়টি কৃষি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। ভারতকে কটি কৃষি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে? মনে রাখতে হবে, এটা 15টি কৃষি জলবায়ু অঞ্চলে ভারতকে ভাগ করা হয়েছে। যেমন তোমরা দেখবে যে পশ্চিম হিমালয় জলবায়ু অঞ্চল, পূর্ব হিমালয় জলবায়ু অঞ্চল, নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চল, মধ্য গাঙ্গেয় সমভূমি অঞ্চল, আপার গাঙ্গেয় সমভূমি অঞ্চল, পূর্ব মালভূম এবং পাহাড় জলবায়ু অঞ্চল, এগুলো আছে না, কেন্দ্রীয় মালভূমি এবং হচ্ছে পাহাড় অঞ্চল, কেমন, পূর্ব উপকূল সমতল জলবায়ু অঞ্চল, পশ্চিম উপকূল সমতল জলবায়ু অঞ্চল ইত্যাদি। এই ধরনের যে জলবায়ুকে ভারতের 15টি ভাগে বিভক্ত করা হয়েছে। ওকে, এবার আসছি ভারতীয় কৃষি এবং গবেষণা কাউন্সিল, যেটাকে আমরা বলছি ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, যেটাকে বলছি ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। কেমন, ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিল, হ্যাঁ, ভারতের মাটিকে কয়টি ভাগে বিভক্ত করেছে, ভারতের মাটিকে, কেমন সেটা করবে। যে এছাড়া ICAR এরই একটা সংস্থা আছে, প্রতিষ্ঠান, যেটা ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে এবং ল্যান্ড ইউজ প্ল্যানিং। এটা হচ্ছে ICAR এর সংস্থা। এরা মাটিকে 10 ভাগে বিভক্ত করেছে। কি কি? যেমন পলি মাটি, অর্থাৎ যেটাকে পলন মাটি বলছি, লাল মাটি, কৃষ্ণ বা রেগর মৃত্তিকা যেটাকে বলছি, ল্যাটেরাইট মৃত্তিকা, শুষ্ক এবং মরুভূমি মৃত্তিকা, আর হচ্ছে শুষ্ক বা মরুভূমি যেটাকে বলছি মৃত্তিকা, স্যালাইন মাটি, পিট বা জলাভূমি মাটি, বন মাটি, পর্বত মাটি এবং স্নোফিল্ড। এর মধ্যে পলি মাটি আছে 43%, লাল মাটি আছে 18.5%, ওকে, আর কৃষ্ণ বা রেগর মৃত্তিকা আছে 15%। ওকে, এবার আসছি ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট বা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ কত সালে স্থাপন করা হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট বা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ কত সালে স্থাপন করা হয়েছিল সেটা বলতে হবে। প্রথম কৃষি অনুসন্ধান কেন্দ্র যেটাকে বলছি সেটা হচ্ছে 1905 সালের 1 এপ্রিল স্থাপন করা হয়েছিল বিহারের সমস্তিপুর জেলায় পুসা বলে একটি জায়গায়। তাহলে প্রথম কৃষি অনুসন্ধান কেন্দ্র 1905 সালে 1 এপ্রিল স্থাপন করা হয়েছিল বিহারের যে সমস্তিপুর জেলা আছে তার পুসা বলে একটি জায়গায়। কেমন, লর্ড কার্জন তখন আমাদের ভাইসরয় ছিলেন। লর্ড কার্জনের আমলে এর নাম পরিবর্তন আবার করে 1911 সালে নাম রাখা হয় ইম্পিরিয়াল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল রিসার্চ করা হয়। আবার 1919 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইম্পিরিয়াল কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। এরপর 1929 সালে, এটাই বলবে, এরপর 1929 সালে 16 জুলাই এর নাম পরিবর্তন করে রাখা হয় ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR। এটি বর্তমানে নিউ দিল্লিতে যে সদর দপ্তর এখন বর্তমানে নিউ দিল্লিতে আছে, নিউ দিল্লি পুসা বলে পরিচিত অঞ্চলে আছে। নিউ দিল্লির পুসা অঞ্চলে পরিচিতিটাই পেয়ে গেছে নিউ দিল্লি পুসা বলে, কেননা নামটা রাখা হয়েছে, সদর দপ্তর বিল্ডিংটাই আছে পুসা বিল্ডিং। কেমন, বিল্ডিংটা রাখা হয়েছে পুসা বিল্ডিং। এটা হচ্ছে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল 1936 সালে স্থানান্তরিত করা হয়। তার কারণটা কি? বিহারের তো সমস্তিপুর জেলা এটা হয়েছিল, কারণ কি 1935 খ্রিস্টাব্দে এই বিহারের পুসা জায়গায় বা সমস্তিপুর এলাকাতে একটা ভালো রকমের ভূমিকম্প হয়। ভূমিকম্প হওয়ার ফলে ওখানে যে এই দপ্তরটি বা ইনস্টিটিউটটি মানে ধ্বংসপ্রাপ্ত হয়। সেই জন্যে এটি 1936 সালে মানে বিহারের পুসা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। ওকে, আর সেই জন্যেই কি এটা মনে রাখবে যে ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিল কত সালে স্থাপিত হয়েছিল? 1929 যদি অপশনে থাকে। আর ভারতীয় কৃষি অনুসন্ধান কেন্দ্র প্রথম স্থাপিত হয়েছিল, তখন নাম ছিল কি ভারতীয় কৃষি অনুসন্ধান কেন্দ্র, সেটা হবে 1905। ওকে, এবার আসছি যে 1970 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কৃষি বিশ্ববিদ্যালয়, এটি বিহারের সমস্তিপুর জেলার পুসাতেই কিন্তু স্থাপন করা হয়েছিল, যেখান থেকে এই ইনস্টিটিউটটা ICAR-টাকে স্থানান্তরিত করা হয় দিল্লিতে ভূমিকম্পের কারণে 1936 সালে। তারপরে ওই বিহারেই 1970 সালে ওখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের নামে। ওকে, সেটা আর এই রাজেন্দ্র প্রসাদ যেটা বিশ্ববিদ্যালয়,
এটাকে আবার 2016 সালের 11ই মে, ভালো করে মনে রাখবে, 2011 সালের 11ই মে ভারতের সংসদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিলটি পাস করার পরে এর নামকরণ করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়। কেমন? আগে বিশ্ববিদ্যালয় ছিল শুধু ডক্টর রাজেন্দ্র প্রসাদ বিশ্ববিদ্যালয়, এটাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিণত করা হয়েছে কত সালে? 2016 সালের 11ই মে। ওকে, এবার আসছি ভারতের কৃষির ইতিহাস। ভারতীয় কৃষির ইতিহাস বইটির লেখককে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেমন? ভারতীয় কৃষির ইতিহাস বইটির লেখককে সেটা বলতে হবে মহিন্দর সিং রন্ধাওয়া। মহিন্দর সিং রন্ধাওয়া ভারতীয় কৃষির ইতিহাসের বইটির লেখক। ইনি ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। ইনি একাধারে হচ্ছে উদ্ভিদবিদ, ইতিহাসবিদ এবং বিশিষ্ট লেখক। ওকে, এবার আসছি ভারতের বিভিন্ন ফসলের জন্মস্থান নিয়ে অনেক সময় প্রশ্ন এসেছে, ভালো রকম প্রশ্ন আছে। ভারতের যে বিভিন্ন ফসল আছে, এবার বিভিন্ন ফসলের জন্মস্থান নিয়ে যেগুলো কোশ্চেনে আসে, সেটা হবে ধানের জন্মস্থান কোথায়, এরকম হচ্ছে কোশ্চেনে আমি পেয়েছি ধানের জন্মস্থান। সেই জন্য বিভিন্ন ফসলের জন্মস্থান নিয়ে তোমাদেরকে একটু ডিটেলে বলবো। সেটা হচ্ছে ধানের জন্মস্থান কোথায়, সেটা হয়ে যাবে ভারতবর্ষ এবং ইন্দোনেশিয়া। ওকে, ভারতবর্ষ ইন্দোনেশিয়া ধানের জন্মস্থান। ভুট্টার জন্মস্থান কোথায়? ভুট্টার জন্মস্থান হচ্ছে মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা ইউএসএ বলছি। ভুট্টার জন্মস্থান মেক্সিকো এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। গমের কি হবে? মধ্য এশিয়া। গমের জন্মস্থান মধ্য এশিয়া। মধ্য এশিয়া বলতে কি সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে গমের উৎপাদন হয়েছিল, যেমন তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান। কেমন? এই যে মধ্য এশিয়ার দেশগুলোতে ধানের প্রথম হচ্ছে জন্মস্থান ধরা হয়। আর তামাকের জন্মস্থান ধরা হচ্ছে দক্ষিণ আমেরিকা। কেমন? দক্ষিণ আমেরিকা। রাবারের জন্মস্থান ধরা হয় দক্ষিণ আমেরিকা, বিশেষত ব্রাজিল। ওকে, এবার আসছি যে ঝুম চাষের উপরে, ঝুম কাল্টিভেশনের উপরে বিভিন্ন প্রশ্ন রাজ্য তথা সর্বভারতীয় পরীক্ষায় এসেছে। এটা তোমরা জানবে ঝুম চাষ বলতে আমরা কি বুঝি, প্রশ্নটা আসবে। ঝুম চাষের বিভিন্ন দেশে বিভিন্ন নাম আছে, সেই নিয়েও কোশ্চেন এসেছে। সে ঝুম চাষ বলতে আমরা কি বুঝি? ঝুম চাষ বলতে বনের গাছকে কেটে, কেমন? বনের গাছকে কেটে এবং তার যে গাছপালা, যেটাকে আমরা স্ল্যাশ বলছি, সেগুলিকে শুকিয়ে পুড়িয়ে বনের জায়গাকে পরিষ্কার করে যে চাষ করা হয় তাকে হচ্ছে ঝুম চাষ বলে। কেন পুড়োয় না? পুরোনোর ফলে যে হচ্ছে ছাইটা হয়, সেই ছাইটা ভিজে যাওয়ার পর ওই মাটিটাকে উর্বর করে তোলে। আর বিশেষ করে হচ্ছে পুরোনোর ফলে যে আগাছাগুলো অন্যত্র জায়গায় সরে যায় এবং যে কীট পতঙ্গগুলো বনের যেহেতু হয়, বনের অন্য জায়গায় চলে যায়, সেই জন্যে ওই ভূমিটা যে চাষযোগ্য হয়ে ওঠে। আর বিশেষত ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্যের এই চাষটি হয়ে থাকে। ভারতের উত্তর পূর্ব রাজ্যের যেমন আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। কেমন? মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, এইসব জায়গায় কিন্তু ঝুম চাষ ভারতের হয়। আর যখনই এটা স্থানান্তরিত চাষও কেন বলছি, যখনই আবার এটা দেখো 4-5 বছর ধরে, এটা 5 বছর 6 বছর ধরে চললো, আবার যখন আগাছার আগমন শুরু হবে, কীট পতঙ্গের আগমন শুরু হবে, তখন ওই জমিটাই অনুর্বর হয়ে ওঠে, তখন ফসলটা ফলানো যায় না। তখন আবার সেম পদ্ধতিতে অন্য জায়গার বন কেটে পুড়িয়ে চাষটা করা হয়। সেই জন্যেই এই চাষটাকে বলা হয় স্থানান্তরিত চাষও বলা হয় ঝুম চাষকে। ওকে, স্থানান্তরিত চাষও বলা হয় ঝুম চাষকে। এবার বলবো ঝুম চাষের তো ভারতবর্ষের নাম তো ঝুম চাষ, কিন্তু ঝুম চাষের বিভিন্ন দেশে বিভিন্ন নাম আছে। যেমন প্রশ্ন আছে ভিয়েতনাম এবং লাওসে এই চাষের নাম কি? ঝুম চাষের নাম কি? ভিয়েতনাম এবং লাওস, যেটাকে বলছি সেই দেশের নাম রে। বিশেষত কারা এটা চাষটা করে না? আদিবাসী জনজাতি গোষ্ঠীর লোকেরা। জনগোষ্ঠী যেটা লোকেরা আছে, তারা হচ্ছে এই ঝুম চাষটা করে থাকে। আর ভিয়েতনাম এবং লাওসে এর নাম রে। মধ্য আমেরিকার দেশগুলিতে এর নাম হচ্ছে মিল্পা। ওকে, মিল্পা। মধ্য আমেরিকার দেশগুলি, বিশেষত মেক্সিকো, কলম্বিয়া, পানামা, এই যে দেশগুলি যে ঝুম চাষটা করে থাকে, তাহলে এখানে এদের নাম কি না? মিল্পা। ওকে, আর গোয়াতেমালা এই ঝুম চাষকে বলে ইলাচি, শ্রীলঙ্কায় বলে চেন্না, কঙ্গোতে বলে ফ্র্যাঙ্ক, আর মায়ানমারে বলে দুঃখা। আবার ভারতের আলাদা আলাদা রাজ্যে আবার ঝুম চাষের আলাদা আলাদা নাম আছে। যেমন কোশ্চেনও দিয়ে দেয় মাঝে মাঝে। আসামে তো বলা হয় ঝুম চাষ। বুন্দেলখণ্ড, যেটাকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের যে এলাকাটা পড়ে, বুন্দেলখণ্ডে এর নাম আবার বেবার বা ডহিয়ার। ছত্তিশগড়ের যেটা বস্তার যে এলাকা, ওখানে আবার ঝুম চাষের নামটা হচ্ছে দীপা। কেমন? দক্ষিণ পূর্ব রাজস্থানের আদিবাসী লোকেরা ঝুম চাষটা করে, তাকে বলা হয় বত্রা। দক্ষিণ পূর্ব রাজস্থান যেটা হয়ে থাকে ঝুম চাষ, তাকে বলা হয় বত্রা। ওকে,
অন্ধ্রপ্রদেশে এর নাম আবার পডু। অন্ধ্রপ্রদেশে কি বললাম, ঝুম চাষের নাম পডু। আর কেরলে এর নাম হচ্ছে কুমারী। উড়িষ্যায় এর নাম ধাবি, কামান, বিন্দা। কেমন? উড়িষ্যায় এর নাম ধাবি, কামান, বিন্দা, এগুলো হচ্ছে ঝুম চাষের নাম। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার যে মেন পয়েন্টে আসবো, যে ধানের উপরে, ধান খাদ্যশস্যের উপরে বিশেষ আমি আলোচনাটা করবো। এ থেকে প্রচুর কোশ্চেন এসেছে, এই আলোচনা করি আমি আজকের হচ্ছে ভিডিওটি শেষ করব। কেমন? আলোচনা শুরু করছি। ধান হলো কোন প্রজাতির গাছ, উদ্ভিদ? এটা কোশ্চেন আছে। গ্রেমিনি, গ্রেমিনি জাতীয় প্রজাতি হচ্ছে উদ্ভিদ হচ্ছে ধান। জোয়ার ধান এটা হবে। আর জোয়ার বাজরা গম হচ্ছে গ্রেমিনি প্রজাতির জাতি। ওকে, ধানের বিজ্ঞানসম্মত নাম কি? সায়েন্টিফিক নেম, ধানের সায়েন্টিফিক নাম হবে অরিজা স্যাটিভা। অরিজা স্যাটিভা। কেমন? অরিজা স্যাটিভা বিজ্ঞানসম্মত ধানের নাম, সায়েন্টিফিক নাম ধানের। ওকে, ধান গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর উদ্ভিদ, প্লাস যেখানে বেশি আর্দ্রতা থাকে সেখানেই হচ্ছে সেই পরিবেশে ধানটা ভালো জন্মায়। যে তাপমাত্রা ধানের জন্য প্রয়োজন হয় সেটা 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এটা তাপমাত্রা হলেই হবে। আর বৃষ্টিপাত যেটা ন্যূনতম 150 সেন্টিমিটার থেকে সর্বাধিক 300 সেন্টিমিটার। ওকে, কাদা দোআঁশ মাটিতে ধান চাষ ভালো জন্মায়। এবার আসবো যে ধান বা চালের খনিজ উপাদানের মাত্রা কোশ্চেন এসে যায়, কত থাকে ধান বা চালের যে খনিজ উপাদানের মাত্রা থাকে 76% থাকে স্টার্চ বা যেটাকে আমরা বলছি কার্বোহাইড্রেট। ওকে, আর 6 থেকে 7% থাকে প্রোটিন হচ্ছে। কেমন? বাদ বাকি থাকে আয়রন ইত্যাদি যেসব থাকে। আর সব থেকে বেশি যে কোন গোল্ডেন রাইস বলে আছে, গোল্ডেন রাইস, তাতে ভিটামিন এ থাকে। ভিটামিন এ পাওয়া যায় সব থেকে বেশি গোল্ডেন রাইসে। আর চালে তো তোমরাই জানো, চালে সব থেকে কম হচ্ছে ভিটামিন বি থাকে। ভিটামিন বি চালে কম থাকে। আর তোমরা জানোই যে ভিটামিন বি এর কারণে কি রোগটা হয়? বেরি রোগটা হয়। ওকে, এবার সর্বাধিক ধানের যে উৎপাদন, যে বিশ্বের মধ্যে সর্বাধিক ধানের উৎপাদন কিন্তু এশিয়া মহাদেশে হয়ে থাকে। এটা খেয়াল রাখবে, সর্বাধিক ধানের উৎপাদন এশিয়া মহাদেশে হয়ে থাকে। এশিয়া মহাদেশকে সেই জন্য বলা হয় ধানের সংস্কৃতির মহাদেশ। এশিয়া মহাদেশকে সেই জন্যেই ধানের সংস্কৃতির মহাদেশ বলা হয়ে থাকে। এশিয়া মহাদেশকে ধানের গোলা বা খনিও বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে চীন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, ভিয়েতনাম, যেমন জাপান, এশিয়ার বিভিন্ন দেশ এই ধান চাষ করে থাকে। বিশেষ করে বিশ্বে যে ধান চাষের সর্বাধিক অঞ্চল, যেটা আমরা বলবো বিশ্বের ধান চাষের যে সর্বাধিক অঞ্চল, সেটা হয়ে যাবে কিন্তু ভারতবর্ষ। সর্বাধিক অঞ্চল বা ক্ষেত্র, বিশ্বের ধান চাষের সর্বাধিক অঞ্চল বা ক্ষেত্র, সেটা হয়ে যাবে ভারতবর্ষ। ভারতবর্ষের মোট ভূভাগের 28% জায়গায় এই যে ধান চাষ করা হয়। মোট ভূভাগের 28% জায়গায়, ভারতবর্ষের যে মোট ভূভাগ আছে তার 28% জায়গায় ধান চাষটা করা হচ্ছে। আর উৎপাদক দেশগুলি যেমন বলবো, চীন হচ্ছে ধান উৎপাদনে প্রথম, ভারতবর্ষ দ্বিতীয়, ইন্দোনেশিয়া তৃতীয়। ওকে, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপন্ন করে কোন রাজ্য? সেটা হয়ে যাবে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় হয়ে যাবে উত্তরপ্রদেশ, তৃতীয় পাঞ্জাব। ওকে, আর হেক্টর প্রতি যদি তোমরা ধরো ভারতবর্ষে উৎপাদন করে প্রতি হেক্টরে উৎপাদন যেটা করে প্রথম, সেটা হবে পাঞ্জাব। ওকে, আর বিশ্বে হেক্টর প্রতি ধান উৎপাদনে কে প্রথম? অবাক হবে, এটা এটা ভালো করে শুনবে যে বিশ্বে এটা বলবে, বিশ্বে হচ্ছে হেক্টর প্রতি উৎপাদনে বিশ্বে প্রথম হবে মিশর, দ্বিতীয় হচ্ছে ইউএসএ, তৃতীয় জাপান। ওকে, আর ভারতে হেক্টর প্রতি উৎপাদন আমি তোমাকে বলেছি, যেটা পাঞ্জাব প্রথম, দ্বিতীয় হচ্ছে ছত্তিশগড়। এবার আসবো আন্তর্জাতিক ধান পালন বর্ষ, খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ধান পালন বর্ষ 2004 সালকে ঘোষণা করা হয়েছিল। 2004 সালকে আন্তর্জাতিক ধান পালন বর্ষ হিসাবে ঘোষণা করা হয়, কেননা 2004 সালেই সর্বাধিক ধান উৎপাদন হয়েছিল। কেমন? এবার বলবে যে ভারতে মোট কত শস্য উৎপাদন হয়? ভারতে মোট যত শস্য উৎপাদন হয় তার মধ্যে 23% ভাগ হচ্ছে ধান উৎপন্ন হয়। ভারতে মোট যত শস্যের 23%, ভারতের মোট যত শস্য উৎপাদন হয় তার মধ্যে ধানই উৎপন্ন হচ্ছে 23 ভাগ। কেমন? যা খাদ্যশস্যের, এবার যদি তোমরা যদি ধরো খাদ্যশস্য, যা খাদ্যশস্যের 47% আসবে ধান। ওকে, এবার বলছি বিশ্বের ধান যে উৎপাদনে ভারত 22%, চীন 23% উৎপাদন করে। বিশ্বের মধ্যে ধরলে পারে ভারত 22%, চীন 23% ধান উৎপাদন করে। আর চাল রপ্তানিকারক দেশ হিসাবে ভারত কিন্তু সবার উপরে। চাল রপ্তানিকারক দেশ হিসাবে ভারত 1 নম্বরে, প্রথম স্থানের অধিকারী। আর দ্বিতীয় হবে থাইল্যান্ড, তৃতীয় হচ্ছে ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র। 2018 সালের ডেটাবেস অনুযায়ী আমি এই কথাটা বলছি। কেমন? এবার বলবো যে ভারতে 3 প্রকার সময়ে বা 3 জাতের ধান চাষ করা হয়, যেমন আমন, আউশ, বোরো, এগুলো করা হচ্ছে। আর যে তোমরা জানো যে যেটা এছাড়াও যে অন্যান্য জাতের যে ধান চাষ করা হয়, যেমন অনেক সময় প্রশ্ন এসেছে ইউপিতে বাসমতি ধানটা চাষটা ভালো বেশি হয়। তামিলনাড়ুতে করা হয়
কুরুবই যেমন অনেক সময় প্রশ্ন আছে কুরুবই কার সঙ্গে সম্পর্কিত, এটা বলবে যে যে ধানের সাথে সম্পর্কিত, ধানের একটা জাত, তামিলনাড়ুতে এই চাষটা হয়ে থাকে বেশি। আর গুজরাটে আবার জোরোশাল, গুজরাটে বলে জোরোশাল ধান, কেমন এটা চাষ হয়ে থাকে। এবার আসি আমন। আমনটা কি না গ্রীষ্মকালীন ধানের চাষ, যেটা জুন জুলাই এটা শুরু করা হয়, বপন করা হয়, কাটা হয় হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে। আর দেশের মধ্যে সব থেকে বেশি হচ্ছে চাষ হয় এই যে আমন চা পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে। ওকে, এবার আসছি উচ্চ ফলনশীল কিছু ধানের বীজের নাম তোমাদেরকে বলবো, কোশ্চেনে এসে যায় সেটা যেমন IR8, IR20, সাথে গোবিন্দভোগ, পুষা। অনেক অনেক সময় থাকে যে IR8 বলতে কি কোন কার সাথে সম্পর্কিত, কারণ পুষা কার সাথে সম্পর্কিত, এই যে উচ্চ ফলনশীল ধানের সাথে সম্পর্কিত। ওকে, এবার গোবিন্দভোগ চাল, এখানে মনে রাখবে যে গোবিন্দভোগ চাল পশ্চিমবঙ্গে যারা ট্রেড বা যারা হচ্ছে WBCS পরীক্ষা দিতে চলেছ তাদেরকে অনেক সময় প্রশ্নগুলি এসে যায় যে GI ট্যাগ পশ্চিমবঙ্গ যে সার্টিফিকেট পেয়েছে কোন চালের উপরে, কোন চালের উপর, সেটা হয়ে যাবে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের উপর GI ট্যাগ সার্টিফিকেট পেয়েছে পশ্চিমবঙ্গ। ওকে, আর বৌকাশোল চাল, বৌকাশোল চাল GI ট্যাগ সার্টিফিকেট পেয়েছে যেটা আসাম পেয়েছে। ওকে, বৌকাশোলের চালের উপর GI ট্যাগ পেয়েছে সার্টিফিকেট আসাম, আর গোবিন্দভোগ চালের উপর GI ট্যাগ সার্টিফিকেট পেয়েছে পশ্চিমবঙ্গ। মনে রাখবে তোমরা। বিশ্বের ধানের গোলা বা ঝুড়ি বলা হয় কাকে, গুরুত্বপূর্ণ, বিশ্বের ধানের গোলা বা ঝুড়ি বলছি কাকে না ভিয়েতনামকে। ভিয়েতনামকে বিশ্বের ধানের গোলা বলা হয়, কারণ কি না যে মেকং নদী আছে না, মেকং নদী যে চীন থেকে হয়ে যে লাওসের ভিতর দিয়ে, কম্বোডিয়ার ভিতর দিয়ে, তারপরে হচ্ছে আমাদের ভিয়েতনামের মধ্য দিয়ে, এটা হচ্ছে দক্ষিণ চীন সাগরে পড়েছে যে মেকং নদী, সেই ভিয়েতনামের যে মেকং নদী অববাহিকা, তোমরা বলতে পারবো মেকং নদী বদ্বীপ অঞ্চলে প্রচুর পরিমাণে একটা ধান উৎপন্ন হয়ে থাকে ভিয়েতনামে, সেই জন্য ভিয়েতনামকে ধানের ঝুড়ি, বিশ্বের ধানের ঝুড়ি বা ধানের গোলা বলা হয়। ওকে, আর ভারতের ধানের ঝুড়ি কাকে বলা হয়, এটা বলবে যে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ গোদাবরী বদ্বীপ অঞ্চল এবং ছত্তিশগড়কে ধানের গোলা বলা হয় ভারতবর্ষে ধানের গোলা কাকে বলছি, ধানের ঝুড়ি কাকে বলছি, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চল এবং ছত্তিশগড়কে। এবার আন্তর্জাতিক চাল অনুসন্ধান কেন্দ্র কোথায় অবস্থিত, গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক চাল অনুসন্ধান কেন্দ্র ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায়। ওকে, ভারতের চাল অনুসন্ধান কেন্দ্র বা গবেষণাগার কোথায়, উড়িষ্যার কটকে। বিশ্বের মধ্যে প্রথম জৈবিক ধান, গুরুত্বপূর্ণ, বিশ্বের মধ্যে প্রথম জৈবিক ধান যেটা হচ্ছে বায়োটিক ধান, নাম কি, অনেক সময় কোশ্চেন এসে যায়, সেটা হচ্ছে পুষা N60 বায়োটিক ধান, জৈবিক ধান। বিশ্বের মধ্যে প্রথম জৈবিক ধান কি পুষা N60 সুগন্ধি ধান, কেমন। আবার বলবো দ্বিতীয় সবুজ বিপ্লব হয়েছিল ধানের উৎপাদনকে বাড়ানোর জন্য, এটা তোমরা মনে রাখবে। দ্বিতীয় সবুজ বিপ্লব ভারতবর্ষে হয়েছিল ধানের উৎপাদনকে বাড়ানোর জন্য 1987 সালে, আর প্রথম সবুজ বিপ্লব হয়েছিল গমের জন্য 1966 সালে, 67 সালে। আর ধান চীন দেশের প্রধান খাদ্যশস্য, অনেক সময় দিয়ে দেয় ধান কোন দেশের প্রধান খাদ্যশস্য, সেটা হবে চীন, ভারত নয়। চীন দেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে হয়ে যাবে কি না ধান, কেননা চীনের মূল ফসলই হচ্ছে ধান। আর বিশ্বের মোট ধান উৎপাদনের ক্ষেত্রে এশিয়া মহাদেশ উৎপাদন করে 87%। বিশ্বের মোট যত ধান উৎপন্ন হয় তার মধ্যে এশিয়া মহাদেশই উৎপাদন করে 87%। ওকে, আর ভারতে ধানের ন্যূনতম সহায়ক মূল্যটি দিয়ে দিই, অনেক সময় কোশ্চেন আসে যে ভারতে ধানের ন্যূনতম সহায়ক মূল্য সেটা হচ্ছে করা হয়েছে 1815 টাকা থেকে 1888 টাকা প্রতি কুইন্টাল, 1815 টাকা থেকে 1888 টাকা প্রতি কুইন্টাল। ওকে, আজ এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এটা শেয়ার, লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, এখানে আমি শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। নমস্কার।